তো তাহলে আমরা কি দেখলাম যে রাজাকারের ছেলেপেলেদের দ্বারা রিক্রুট হলেন প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে, তিনি সেটা বললেন এবং এটা আমাদেরকে বিস্মিত করলো যে প্রথমেই আমরা আমাদের ইমোশনালি যে ব্ল্যাকমেইল হয়ে গেলাম সেটা এখানে একটা স্পষ্ট হয়ে গেল যে কিভাবে দেশের মানুষ প্রতারিত হয়ে গেল। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো গিয়ে তারপরেই আমরা দেখলাম যে বাংলাদেশ রাষ্ট্রের মানে তাদের যে চরিত্র, বাংলাদেশ রাষ্ট্রের সমস্ত এনথিম গুলোর বিরোধিতা করা তারা শুরু করল। এবং এই যে সমন্বয়ক আমরা দেখলাম, সমন্বয়ক কারা? এটা শিবিরের লোকজন, এটা তো এখন প্রমাণিত, কিন্তু তখন মানুষ জানতো না। অর্থাৎ এটা আন্দোলন নামে একটা ধোঁকা দেওয়া হয়েছে সাধারণ মানুষের, মধ্যবিত্ত মানুষকে, মানুষের সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে, ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয়েছে। মানুষ বুঝতে পারেনি যে এরা কারা, এরা যে স্বাধীনতা বিরোধী শক্তি, এরা যে বাংলাদেশ বিরোধী শক্তি, এরা যে জঙ্গিবাদী একটি গ্রুপ, এই জিনিসটা মানুষ তখনও বুঝতে পারেনি, কারণ বিএনপি চেয়েছে যে সরকার করবে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এখন মগের মূল্যকে পরিণত হয়েছে। যে যেভাবে পারছে লুটছে, যে যেভাবে পারছে আইন বানাচ্ছে, যে যেভাবে পারছে আইন ভঙ্গ করছে। কোটা দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন এখন দেশ ধ্বংসের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের সাধারণ মানুষকে বোকা বানিয়ে শুরু হয়েছে ৭১, মুক্তিযুদ্ধ এবং দেশ ধ্বংসের নতুন খেলা। তারই ধারাবাহিকতায় আগামীকাল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে জুলাই আন্দোলনের ছাত্ররা, যার সাথে দেশের সাধারণ মানুষের ন্যূনতম সম্পৃক্ততা নেই। গোটা কয়েক মানুষের কাছে জিম্মি পুরো দেশবাসী, দেশ তথা পুরো জাতি। দর্শক, আজকের আলোচনায় যুক্ত আছেন রাজু আহমেদ মামুন। স্যার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের রাজনৈতিক গুরুত্বটা কতটা? বিষয়টা হলো গিয়ে প্রথমেই বলতে হয় যে জুলাই বিপ্লব বলতে আসলে কি বোঝাচ্ছি, কিসের বিপ্লব, এটা কিভাবে বিপ্লব, এটি কিন্তু প্রথম প্রশ্ন। জুলাইতে যে ছাত্ররা আন্দোলন করেছিল কোটার জন্য, সেই আন্দোলনের দাবি কিন্তু শেখ হাসিনা সরকারই তাদের সর্বোচ্চ পূরণ করেছে, এটা কোনো ইস্যু ছিল না। তাহলে এটা বিপ্লব বলতে আসলে আমরা কি বুঝছি? এখানে একটা বড় সমস্যা ছিল, সেটা হলো গিয়ে আওয়ামী লীগের নির্বাচন নিয়ে বিতর্ক ছিল। সেই বিতর্ক থাকলেও সেটার আইনি বৈধতা ছিল, কিন্তু নৈতিকভাবে এই বিষয় নিয়ে এক ধরনের বিরাট ছিল মানুষের মধ্যে। ঠিক আছে? তো এইটি একটা বিষয়, এবং সেই পরিস্থিতি কেন হয়েছে, আওয়ামী লীগের পয়েন্ট ছিল কিনা, সেটি একটা ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু এখানে বিএনপি, জামাত সহ সমস্ত যারা বিরোধী রাজনৈতিক শক্তি ছিল, বিশেষ করে ডানপন্থী মহাজোটের বাইরে যে বিএনপির যে জোট ছিল, রাজনৈতিক জোটের, তাদের প্রাণান্তকর একটা প্রচেষ্টা ছিল শেখ হাসিনা সরকারের পতন। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ইস্যুতে এর আগে দেখি তাদের আন্দোলন ব্যর্থ হতে, কিন্তু এই ছাত্রদের একটি আন্দোলন, একটা নির্বাচন হয়ে গেল, 2023-এর শেষে নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনের পরে একটি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো এবং সেটা সাংবিধানিকভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে। তো যদি এই সরকারকে ফেলে দিতে হয়, তাহলে সেটা মানে সে নির্বাচনের আগে বা নির্বাচনের সময় করা উচিত ছিল, বা নির্বাচন কে বৈধ করার জন্য যে সেনাবাহিনী এখন দেশপ্রেমিক সাজছে, তারা কেন সেই নির্বাচনের ফেয়ার করার ক্ষেত্রে চাপ দিল না, বা তারা কেন ফেয়ার করলো না, কারণ তারা তো দায়িত্বে ছিল। তো এই প্রশ্নগুলো তো আছে, কিন্তু জুলাই বিপ্লব বলতে আসলে কিসের বিপ্লব, এটি একটি বড় প্রশ্ন। কারণ কিছু ছাত্ররা কোটা আন্দোলন মানে চাকরির কোটার জন্য আন্দোলন করলো, তাদের আন্দোলনের যে বিষয়গুলো সেগুলো মেনে নেওয়া হলো, তারপরে কেন তাদের আন্দোলন, এবং সেই আন্দোলনকে মানে এর পিছনে একটা বড় রকমের এই সরকার ফেলে দেওয়ার একটা চক্রান্ত ছিল। সরকার ফেলে দেওয়ার চক্রান্তটাকে অনেক মধ্যবিত্ত শ্রেণীর একটা বিরাট অংশ, যারা বিশেষ করে আওয়ামী রাজনীতি করে না বা আওয়ামী বিরোধী, তারা তাদের একটা সমর্থন এটার সাথে ছিল।
তারা এটাকে ভেবেছে যে যেহেতু এই আন্দোলনের মধ্য দিয়ে যদি সরকার পড়ে যায় তাহলে একটা নির্বাচন হবে, ফেয়ার নির্বাচন হলে সেখানে মানে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক স্টেক যারা আছে তার সাথে তারা একটা ভালো কিছু ইয়া পাবে। এটা তো একটা বিষয় ছিল। এখানে হঠাৎ করে আমরা দেখলাম যে ছাত্রদের এই আন্দোলনটা অযৌক্তিক ভাবে বেড়ে গেল এবং নানা রকম খুন খারাপি হতে শুরু করলো, নানা জায়গাতে সন্ত্রাস শুরু হলো এবং দেখা গেল যে বিভিন্ন রকমের অস্ত্রের মহড়া হলো, বিভিন্ন রকমের সরকারি স্থাপনা ধ্বংস করা হলো, তারপরে মানে বিটিভির মতো একটা জাতীয় প্রতিষ্ঠান এটা পুড়িয়ে দেওয়ার এই আন্দোলন থেকে, তারপর রাষ্ট্রীয় স্থাপনাগুলো যেটা জনগণের পয়সা সেগুলো পুড়িয়ে দেওয়ার সাথে আন্দোলনের বা রেভলিউশনের কি সম্পর্ক থাকতে পারে? আর রেভলিউশন বা বিপ্লব বলতে যা বুঝায় তার একটা লক্ষ্য থাকে। এইখানে লক্ষ্যটা কি ছিল? মানে কোটা আন্দোলন বাদ দিয়ে চাকরির কোটার সমন্বয় করা, সেইটা সাথে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের সংবিধান পরিবর্তন, তারপরে এই জাতীয় আরো অনেক রাষ্ট্রের যে মূল এনথিম গুলোকে চেঞ্জ করে ফেলা, সম্ভবত বাংলাদেশ রাষ্ট্রের নামটাও হয়তো পারলে চেঞ্জ করার একটা প্রয়াস নেবে। তো যাই হোক, সেটা পরে আলাপ। কিন্তু এটাকে কিভাবে বিপ্লব হিসেবে আমরা চিহ্নিত করবো? এটা তো বিপ্লব না। কিন্তু যেটা আমরা দেখলাম সেটা হলো মধ্যবিত্তের একটা আবেগ এখানে নিয়ে একটা মধ্যবিত্তের একটা অংশকে বিভ্রান্ত করা হয়েছে। কারণ তারা ছদ্মবেশী এখানে আমরা দেখলাম যে সমন্বয়ক একটা পরিচয় তৈরি হলো, ছাত্রদের সমন্বয়ক। তারা কারা? তারা মূলত ছিল হলো গিয়ে জামাত, বাংলাদেশের রাষ্ট্রের স্বাধীনতা বিরোধী যে রাজনৈতিক দল। পৃথিবীর কোন দেশে ওই দেশের স্বাধীনতার বিরোধী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না। বাংলাদেশের সবচেয়ে বড় ভুল ছিল যে এই অপকর্মটি করা বিগত দিনের রাজনৈতিক শক্তিগুলো, যে বাংলাদেশ বিরোধী যে রাজনৈতিক দল তাদের রাজনীতি করার সুযোগ দেয়। এবং তারা যেটা করলো, ধর্মীয় রাজনীতির এখানে বিকাশ ঘটালো এবং তাদের যে ছাত্র উইং তারা নিষিদ্ধ হলো একদম শেষের দিকে এসে, তারা তো নিষিদ্ধ হলো। কিন্তু সেখানে তারা কি করলো, এই আন্দোলনের মূল শক্তি হিসেবে তারা কাজ করলো। এবং এই যে সমন্বয়ক আমরা দেখলাম, সমন্বয়ক কারা? এটা শিবিরের লোকজন। এটা তো এখন প্রমাণিত, কিন্তু তখন মানুষ জানতো না। অর্থাৎ এটা আন্দোলন নামে একটা ধোঁকা দেওয়া হয়েছে সাধারণ মানুষের, মধ্যবিত্ত মানুষকে, মানুষের সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে, ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয়েছে। মানুষ বুঝতে পারেনি যে এরা কারা। এরা যে স্বাধীনতা বিরোধী শক্তি, এরা যে বাংলাদেশ বিরোধী শক্তি, এরা যে জঙ্গিবাদী একটি গ্রুপ, এই জিনিসটা মানুষ তখনও বুঝতে পারেনি। কারণ বিএনপি চেয়েছে যে সরকার করবে। বিএনপি তো একটি বড় রাজনৈতিক শক্তি বা একটা পক্ষ, তারা চেয়েছে সরকার পড়ে যাক। আর এরা পৃষ্ঠপোষকতা পেয়েছে, সমর্থন পেয়েছে। এবং এরা যে ঘটনাগুলো ঘটিয়েছে সেখানে মধ্যবিত্তের একটা ইমোশন কাজ করেছে। তারা শহীদ মিনারে গেছে, শহীদ মিনারের সাথে এদের সম্পর্ক থাকার কথা না। কারণ এরা তো বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ জাতিসত্তা বিরোধী, বাংলাদেশের এনথিম বিরোধী, এবং তার প্রমাণগুলো তারা পরবর্তীতে দিয়েছে। সেখানে দেখলাম যে তারা এই জনগণের আন্দোলনের নামে প্রথমেই হলো মানুষের সাথে ইমোশনাল ব্ল্যাকমেইল করা, মানুষকে, মধ্যবিত্তকে একটা অংশকে। এবং সেই কাজটা করে তারা যখন সরকারকে ফেলে দিল, এবং সেখানে আমরা দেখলাম অনেক হত্যা, পুলিশ হত্যা থেকে শুরু করে, এই পুলিশ যে হত্যা করা হয়েছে, প্রচুর পুলিশকে হত্যা করেছে, এগুলো তো এর বিচার তো চাওয়াও যাচ্ছে না। এ কি ভয়ঙ্কর দুরবস্থা। তো এখন এটাকে কেন, মানে কি কারণে বিপ্লব বলা হচ্ছে? এটা তারা বলছে তারা বিপ্লব। কিসের বিপ্লব এটা? এটা তো আমরা দেখলাম এখানে বিপ্লব যেটা হয়েছে সেটা হলো রাজাকারের বিপ্লব হয়েছে। কেন রাজাকারের বিপ্লব হয়েছে? তার কারণ হলো গিয়ে, যখন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার এই স্লোগান দিয়ে, সরি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান যখন দিয়ে তার পরের দিন যখন দেখলো ইমোশনাল ব্ল্যাকমেইল এখানে হচ্ছে না, তখন তারা আবার সেটাকে পরিবর্তন করে বললো না, আমরা বলেছি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। অর্থাৎ এটা যদি এমন হয় মানে যে তুমি কে আমি কে, মানে চোর চোর, হ্যাঁ, কে বলেছে ডাকাত বলেছে, পানি না?
মানে এটা এটা তো ইয়া কেন, এবং পরবর্তী সময় যে তারা যে এই জিনিসটাকে পরবর্তীতে তারা যে এই জিনিসটাকে ম্যানিপুলেট করেছে, সেটাও আমরা কিন্তু সবাই জানি যে আমাদের ইমোশন নিয়ে পরবর্তীতে এগুলো স্পষ্ট হতো, এবং তারা কোন মানে এমন সব জিনিসগুলো ধারণ করেছে বুঝতে দিচ্ছিল না যে তারা বাংলাদেশ বিরোধী শক্তি, তারা তারা একটি ধর্মীয় উন্মাদ জঙ্গি গোষ্ঠী, এটা কোনোভাবেই বুঝতে দিচ্ছিল না। এখানে মূল স্টেক কারা? মূল স্টেক হলো যে শিবির, এবং তারাই, এবং এর সাথে যুক্ত হয়েছে দেখলাম যে বিভিন্ন মাধ্যম থেকে পরবর্তীতে ইয়ে আসলো যে হিজবুত তাহরীর সংগঠনের কিছু লোকজন, এই যে এরা মিলে যে আন্দোলনটা গড়ে করলো, তার মূল স্লোগানটা হয়ে গেল যে তুমি কে আমি কে রাজাকার রাজা। ঠিক আছে, তো এখন প্রশ্নটা হলো কি, রাজাকার কারা? ৭১ সালে বাংলাদেশের জন্মের বিরোধিতা যারা করেছে সর্বাত্মক ভাবে, এবং মানে অস্ত্র দিয়ে, শক্তি দিয়ে, মেধা দিয়ে, তাদের যতটা প্রাণান্তকার প্রচেষ্টা দিয়ে যারা এই বাংলাদেশ রাষ্ট্রটার জন্মের বিরোধিতা করেছে, তারা হলো রাজাকার। তাহলে শিবির করে কারা? যারা মূলত রাজাকারদের ছেলে মেয়ে, এবং আরো কিছু রিক্রুট করা হয় তাদের রিক্রুট প্রক্রিয়ার মধ্যে দিয়ে। তাহলে এরাই দেখলাম যে মূলত সমন্বয়ক। এর সাথে বেরিয়ে আসলো পরবর্তীতে হিজবুত তাহরীর, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের অংশগ্রহণ। ঠিক আছে, তো এই এবং এদের পিছনে কাজ করলো কারা? এদের পিছনে কাজ করলো মানে বিরোধী সমস্ত রাজনৈতিক শক্তিগুলো। বিএনপি এদের সমর্থন দিল, তারপর অন্যান্য মানে যারা সমর্থন দিল, দেশি বিদেশি চক্রান্ত এখানে কাজ করলো। হ্যাঁ, এটা হলো গিয়ে বিপ্লব। আর এরপরে দেখলাম কি, ডক্টর ইউনূস যখন আসলেন তিনি কি বললেন, সরকার গঠন করে বললেন আমাকে ছাত্ররা অ্যাপয়েন্ট করেছে। কোন ছাত্ররা? যে ছাত্ররা সমন্বয়, তারা তাকে অ্যাপয়েন্ট করেছে। তারা কারা? আমরা দেখলাম তার সবগুলো শিবির, অল্প কিছু আছে অন্যান্য কি বলে যে হিজবুত তাহরীর এইসব আর কিছু মিলিয়ে এই হলো যে তারা, এরা অ্যাপয়েন্ট করেছে। বাংলাদেশের মানুষ তাকে অ্যাপয়েন্ট করে, তার যে সরকার সে এটা স্বীকারও করেছে, তাকে ছাত্ররা অর্থাৎ এই আন্দোলনে যারা সমন্বয়ক ছিল তারাই তাকে নিয়োগ করেছে। হ্যাঁ, তো এখন এই যে ছাত্ররা, ছাত্র বলে যারা এখানে অংশগ্রহণ করেছে, আমি যদি ধরেই নিই তাদের সংখ্যা সর্বোচ্চ 5 লাখ হবে, যদি আমরা ধরে নিই বাংলাদেশে কয়েক কোটি ছাত্র আছে, তাদের ভিতরে এটা কত পার্সেন্ট? আবার তার মধ্যে এই সমন্বয়ক কত পার্সেন্ট? কিন্তু তিনি বাংলাদেশের মানুষের প্রতিনিধি হিসাবে নিজেকে দাবি না করে তিনি তার নিয়োগকর্তা বললেন কাদেরকে? ছাত্রদেরকে। এই ছাত্ররা কারা? এই ছাত্ররা হলো গিয়ে জামাত শিবির। জামাত শিবির তারা কদিন আগে কি করেছে? তুমি কি আমি কি রাজাকার স্লোগান দিয়েছে। এবং তার মানে রাজাকার কারা? রাজাকার হলো কি ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী একটি শক্তি এবং একটি সংগঠন, এবং তার রাজনৈতিক লেগেসি হলো গিয়ে ইসলামিক ছাত্র শক্তি, তার রাজনৈতিক লেগেসি হলো গিয়ে জামাত। তো তাহলে আমরা কি দেখলাম যে রাজাকারের ছেলেপেলেদের দ্বারা রিক্রুট হলেন প্রফেসর ইউনূস, প্রধান উপদেষ্টা হিসেবে তিনি সেটা বললেন, এবং এটা আমাদেরকে বিস্মিত করলো যে প্রথমেই আমরা আমাদের ইমোশনালি যে ব্ল্যাকমেইলড হয়ে গেলাম, সেটা এখানে একটা স্পষ্ট হয়ে গেল যে কিভাবে দেশের মানুষ প্রতারিত হয়ে গেল। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো গিয়ে তারপরেই আমরা দেখলাম যে বাংলাদেশ রাষ্ট্রের মানে তাদের যে চরিত্র, বাংলাদেশ রাষ্ট্রের সমস্ত এনথিম গুলোর বিরোধিতা করা তারা শুরু করে দিল। প্রথম দিনই যখন মানুষ বিস্মিত হয়ে গেল যে শেখ হাসিনা চলে গেছে, এই সংবাদের পরে আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলোকে ন্যাক্কারজনক ভাবে ভাঙা হলো, এবং তার স্কাল্পচারের উপর উঠে প্রস্তাব পর্যন্ত করা হলো। মানে যেই লোকটি বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি, ফাউন্ডিং ফাদার, তার স্কাল্পচারের উপরে উঠে প্রস্তাব করছো, মানে তোমার সার্বভৌমত্বের উপরে উঠে তুমি প্রস্তাব করছো। তুমি তো বাংলাদেশকে ধারণ করো না। মানে রাজাকার এবং রাজাকারের বাচ্চারা কখনোই বাংলাদেশকে ধারণ করে না। তারা নিজেদেরকে রাজাকার দাবি করে স্লোগান দেয়, তারা তো বাংলাদেশকে ধারণ করবে না। এবং সেটা আমরা পরবর্তীতে বুঝলাম যে না, ইমোশনালি ব্ল্যাকমেইল হয়ে গেল সব। তারপরে দেখলাম যে শেখ হাসিনা চলে গেল, বেশ ভালো কথা, কিন্তু গণভবনে কেন লুটপাট করতে হবে? ওটা তো বাংলাদেশ রাষ্ট্রের সম্পত্তি, অর্থাৎ এই রাষ্ট্রকে তারা ইনহেরিট করে না। সেখানে একটা টয়লেট পর্যন্ত লুটপাট করা, মানে এত নিকৃষ্ট জঘন্য ভাবে এমন একটা
মানে কি বলে বর্বর চিত্র আমাদের সামনে তুলে আসলো, সেখানে আমরা সেটা দেখলাম। তারপরে দেখলাম যে পার্লামেন্টের ভিতরে কেন তাদের ঢুকতে হবে, কারা ঢুকতে দিল, কেন আর্মি তাদেরকে ঢুকতে দিল? বিস্ময়কর ব্যাপার না? এবং পার্লামেন্টের ভিতরে ঢুকে সিগারেট খাওয়া, পার্লামেন্টের ভিতরে পা তুলে ইয়ে করা হচ্ছে। পার্লামেন্ট তো জনগণের পয়সায়, রক্তের পয়সায় একটি প্রতিষ্ঠান, যেখান থেকে আইন প্রণয়ন করা হবে। রাষ্ট্র এমন এক রাষ্ট্র, গত অর্ধ শতক ধরে এই রাষ্ট্র ধীরে ধীরে তার প্রাতিষ্ঠানিকতা তৈরি করেছে, এবং রাষ্ট্র চালানোর জন্য যোগ্যতা থাকতে হয়, পড়াশোনা থাকতে হয়। হুট করেই একটা প্রতিষ্ঠিত রাষ্ট্রকে এইভাবে ধ্বংস করে দেওয়া যায় না। জি, অর্থাৎ আপনার জুলাই বিপ্লবের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, জুলাই বিপ্লবের যেহেতু তারা এটাকে একটা বিপ্লব বলছে, এখন সে বিপ্লব এটা সাধারণ মানুষজন স্বীকার করছে না বা এটা মেনে নিচ্ছে না, যেহেতু তারা এটাকে এখন পর্যন্ত আঁকড়ে ধরে আছে। তো এটাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল যারা আমাদের দেশে আছে, তাদের আসলে এইখানে ভূমিকাটা বা তাদের গুরুত্ব এখানে আসলে কিভাবে হচ্ছে? আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে, এরা এদের মধ্যে জামাত মূলত এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে জামাতের হাতে। এটা জামাতের আন্দোলনের ফসল, এটা জামাতের প্ল্যান ওয়াইজ সন্ত্রাসের ফসল এই সরকার। এবং তারা এটাকে বলে দ্বিতীয় মুক্তিযুদ্ধ। মানে ৭১-এ যে আলবদরের পরাজয় থেকে এই লাল বাদরের উত্থান, এটি রাজাকার বিপ্লবের মধ্য দিয়ে তারা এটাকে প্রতিষ্ঠিত করতে চায় যে ৭১ সাল কে প্যারালাল সামথিং। হ্যাঁ, যেহেতু ৭১-এর সাথে আওয়ামী লীগের নেতৃত্ব ছিল, এখন আওয়ামী লীগকে আমরা দৌড়াইছি, আওয়ামী লীগ পরাজিত হয়েছে, দেশ স্বাধীন করেছি। এটি হলো গিয়ে সম্পূর্ণ বাংলাদেশ বিরোধী শক্তির একটা অঘোষিত তাদের প্রত্যয়, যে আমরা তোমাদেরকে পরাজিত করছি। কাদেরকে পরাজিত করছি? বাংলাদেশকে পরাজিত করছি। ৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে। ২৪-এ যদি তারা বলে যে দেশ স্বাধীন করেছি, কাদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন করেছে? বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে। তাহলে এই রাষ্ট্রের নাম কি? এটার নাম, তার মানে এই রাষ্ট্রের উপরে তারা যে পাকিস্তানের জন্য লড়াই করেছে, সে পাকিস্তানকে রিপ্লেস করেছে। তারা প্রস্তাব দিয়েছিল, ছোট ছোট কিছু রাজনৈতিক দল আছে তারা সহ প্রস্তাবও করেছিল। যাই হোক, সেটা অন্য প্রশ্ন। জুলাই আন্দোলনের সবচেয়ে বড় ফ্যাক্ট ছিল পিছন থেকে বিএনপি, অথচ সংবিধান পরিবর্তন নিয়ে বিএনপির স্পষ্ট বিরোধিতা দেখা যাচ্ছে। এটার কারণটা কি? হ্যাঁ, এইখানে একটা ব্যাপার যেটা বলতে চাচ্ছিলাম, যে এটার সাথে তো এই সরকার তো জামাত প্রতিষ্ঠিত সরকার, জামাতের ছেলে মেয়েদের দ্বারা প্রতিষ্ঠিত সরকার। এটা গণমানুষের সরকার না, আর এরা গণমানুষ দ্বারা অ্যাপয়েন্টেড না, তারা বলতেছে, এবং এরা কোনোভাবে বৈধও না। এরা এই রাষ্ট্রের আইন দ্বারাও বৈধ না। এটা জামাত দ্বারা প্রতিষ্ঠিত। জামাতের এই যে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে, হ্যাঁ, যে বাস্তবতা তারা তৈরি করছে, সেই বাস্তবতায় তাদের সন্তানদের দ্বারা প্রতিষ্ঠিত, তাদের ছাত্র সংগঠন সহ অন্যান্যদের দ্বারা, এই ধারার লোকজনের দ্বারা এটা প্রতিষ্ঠিত। এইখানে বিএনপি তার কিছু রাজনৈতিক, প্রাথমিকভাবে সে কিছু রাজনৈতিক সুবিধা আদায় করে ফেলেছে। সেটা হলো গিয়ে তারেক জিয়ার যে মামলাগুলো আছে, হ্যাঁ, যে সমস্ত মামলাগুলো ২১শে আগস্টের মামলা টামলা থেকে শুরু করে অনেকগুলো মামলা থেকে তারা নিজেরা রিলিজ হতে পেরেছে। এটা তাদের প্রাথমিকভাবে তাদের একটা গেইন। দ্বিতীয়ত হলো গিয়ে তারা প্রত্যাশা করছে যে তারা পরিপূর্ণভাবে এই আইনি ঝামেলা থেকে মুক্তি নিয়ে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা ক্ষমতায় আসবে। কারণ বিএনপির ধারণা যে তারা এখন নির্বাচন হলে সবচেয়ে বেশি ভোট পাবে এবং হয়তো একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে ক্ষমতা গঠন করতে, মানে সরকার গঠন করতে পারে। তো এখন জামাত এটা জানে যে বাংলাদেশের বা কোনো ধর্মীয় রাজনৈতিক দলের পক্ষে সংখ্যাগরিষ্ঠ হয়ে এই দেশে সরকার গঠন করা সম্ভব না। আর ভোটের রাজনীতি আসলেই সেখানে যদি কোন রকমের মানে কি বলে যে লেভেল প্লেইং ফিল্ড হয়,
সেখানে আওয়ামী লীগ প্রধান স্টেক হয়ে যাবে নির্বাচনে। কাজী তাদের পক্ষে একটি মানে কি বলে যে ক্ষমতা গ্রহণ করা, ক্ষমতার নেওয়ার মতো একটা সরকার গঠন করার মতো ক্যাপাসিটি বা জনসমর্থন তাদের থাকবে না। অতএব এইরকম ভাবে যদি ক্ষমতা দখল করে রাখা যায় তাহলে তাদের একটা দীর্ঘমেয়াদী তাদের একটা নিজেদের ভিতরে রিকনস্ট্রাকশনের কাজটা তারা করতে পারবে এবং পরবর্তীতে জনগণের মধ্যে তাদের একটা প্রভাব বিস্তার করার জায়গা নিবে। তারা রাষ্ট্রের নানা রকম সুবিধা গুলোকে ভোগ করতে পারছে, রাষ্ট্রকে ইচ্ছা মতো করে বদলানোর জায়গাগুলোকে তারা তৈরি করতে পারতেছে। তাদের মানে মানসিকতার যে তৈরি করার যে জনগণের মধ্যে যে একটা হাইপ তৈরি করছে সেটাকে আরো তারা লম্বা করতে পারবে। এই ধরনের কিছু বিষয় তাদের। কিন্তু বিএনপি এখানে একটা বিপদে পড়ে যাচ্ছে ক্রমশই। কারণ প্রথমত এদের মধ্যে একটা ধারণা হয়েছে যে আওয়ামী লীগকে আমরা এরপরে ব্যান করে নিষিদ্ধ করে দেব, তাহলে থাকবে বিএনপি। বিএনপি কে রাজনৈতিকভাবে ধ্বংস করে ফেলতে হবে যাতে করে বিএনপি, কারণ বিএনপির সাথে প্ল্যাটফর্মটা তৈরি হওয়ার পিছনে কিন্তু ভাসানীর ন্যাপের একটা বড় অংশগ্রহণ আছে। জিয়াউর রহমান রাজনৈতিক দল করছে, লোকজন তো তার সাথে ছিল না। এবং বাংলাদেশে আজকে তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, বাংলাদেশে রাজনৈতিক দল আছে একটি। কয়টি? একটি। তার নাম আওয়ামী লীগ। তার বিরোধিতা করার জন্য পরবর্তীতে একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেটার নাম বিএনপি। কারণ আমি বলছি না যে ৭১-এ আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ছিল, কিন্তু জনগণের সার্বিক মানে সমর্থন, মানে একটা মানে কি বলে যে ম্যাক্সিমাম পার্টটাই ছিল আওয়ামী লীগের, প্রধান রাজনৈতিক ইয়ে ছিল। তো পরবর্তীতে আওয়ামী লীগের প্রতি মানুষ যখন বিরক্ত হয় আওয়ামী লীগ শাসনের, তার বিরুদ্ধে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা খোঁজে। এই প্ল্যাটফর্মটা হলো গিয়ে তৈরি, মানে বড় মানে ভাসানীর পরে সেই জিনিসটা জিয়ার মাধ্যমে বিএনপি এবং সেখানে আরো অন্যান্য দলগুলো যুক্ত হয়। কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে দেখা গেছে বিএনপি বাংলাদেশ বিরোধী যে সমস্ত রাজনৈতিক শক্তিগুলো আছে তাদেরকে একটা সুযোগ দিয়েছিল। সেই সুযোগটা পেয়ে তারা দ্রুত বিএনপিকে ধীরে ধীরে টেনে বাংলাদেশ বিরোধী যে রাজনৈতিক শক্তির বলয়ের দিকে টেনে প্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু বিএনপি এটা বুঝতে পারে, বিএনপির এটা বোধোদয় হয় এই রাষ্ট্র বাংলাদেশ, এই রাষ্ট্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত, এর সংবিধান রক্তে পাওয়া সংবিধান। কাজেই তাদের ওই জায়গাটায় গিয়ে তারা আটকে যায়, যেটা জামাত আটকায় না, কারণ সে স্ট্রেট এই রাষ্ট্রের জন্মের বিরোধিতা করেছে। সে এই রাষ্ট্রের বিরুদ্ধে একটি শক্তি, তার ওখানে লাগে না, কারণ সে এই রাষ্ট্র যদি হেরে যায় তাহলে সে জিতে যায়। জি, অর্থাৎ বিএনপি পুরোপুরি হেরে যায় তাহলে বিএনপি জিতবে না। জি, এখন বিএনপি কে তারা যদি ধ্বংস করতে পারে বা বিএনপি কে যদি তারা মানে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে তাহলে প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে জামাত আবির্ভূত হবে। কিন্তু সেটিকে আদৌ সম্ভব হবে? আর এই সমস্ত ডিক্লারেশন, এই সমস্ত রেভলিউশনের তত্ত্ব, এটি কি আসলে জনগণ খাচ্ছে? এরা বুঝতে পারতেছে এদের সাথে আসলেই মানুষ আছে কিনা? একটা ইউটোপিয়া। বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করে, তারাও ৭১-কে স্বীকার করে, যার পরিপ্রেক্ষিতে বর্তমান যারা সরকারে আছে, সেটা অবৈধভাবে হোক বা যেভাবে হোক জোর করে হোক যারা আছে, তারা যে সংবিধান পরিবর্তনের যে স্টেপ নিচ্ছে, এইখানে বিএনপি তাদের থেকে সরে আসছে। একটা বিষয় স্পষ্ট হওয়া দরকার, এদের সংবিধানের একটি শব্দ পরিবর্তন করার কোনো অধিকার এদের নাই। কেননা সংবিধানকে যদি পরিবর্তন করতে হয়, সংবিধানকে যদি পরিবর্তন করতে হয়, সংস্কার করতে হয়, সেটা কেবল জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই পার্লামেন্টে করতে পারবে। এর বাইরে এখন যা হচ্ছে সব বেআইনি হচ্ছে। এদের হাতে কিছুই নাই। এরা কেন সংস্কার প্রস্তাব দিতে যাবে? সংস্কার প্রস্তাব এরা কার কাছে দিবে? কে সংস্কার করবে? আর এরা একটা অনির্বাচিত, একটা ইমোশনালি ব্ল্যাকমেইল করে, একটা কোটা আন্দোলনের নাম করে
দেশব্যাপী সন্ত্রাস করে আন্দোলন, এটাকে যদি আরেকটু ভালোভাবে বলা তারা যায় একটা ক্ষমতা ছাত্রী দখল করে এরা মানে ক্ষমতা দখল করা মানে একটা অন্তর্বর্তী সরকার হিসেবে এই রাষ্ট্রপতির কাছেই এরা শপথ নিয়েছে। পদ নিয়েছে। তো এদের হাতে কি ক্ষমতা আছে যে এরা সংস্কার করবে? কেন করবে এরা সংস্কারের তাদের অথরিটি কি? এই রাষ্ট্রপতি কি তাদেরকে মানে সংস্কার করার জন্য ওত দিচ্ছে? তাদেরকে বলা হয়েছিল যে এই সংবিধানকে সমুন্নত রাখার জন্য তারা রেখে তারা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কাজ করবে। এরা যদি তাদের সততার জায়গাটা নিশ্চিত করতে চায়, অন্তত একটা জাস্ট নির্বাচন দিয়ে 3 মাসের ভিতরে তারা নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিতে পারত, কিন্তু এদের হাতে কোনো রাইটস নাই কিছুই করার। মানুষ প্রচন্ড রকমের বিরক্ত হয়ে যাচ্ছে। এই ইমোশনাল ব্ল্যাকমেইল দিয়ে বেশিক্ষণ সময় টিকে থাকা যায় না, এবং সেই জিনিসটা এরা অচিরেই টের পাবে। আচ্ছা, যেহেতু এরা আগামীকাল একটা ঘোষণা দিবে বা তারা তাদের কথিত বিপ্লবের আপনার ঘোষণাপত্র আগামীকাল মানে আজকেরই তারা দিবে। আজকের বিকাল 3টার সময় তারা শহীদ মিনার, বিস্ময়কর ব্যাপার, তারা শহীদ মিনারকে ব্যবহার করছে বাঙালি জাতির ইমোশনাল একটি জায়গায় যাচ্ছে এবং বাঙালি জাতির মানে ইমোশনকে ধ্বংস করার জন্য। আপনার কি মনে হয় না যে এই আজকে এই তাদের ঘোষণাপত্র প্রকাশ করার পরে, যেহেতু তারা আগেই তারা বলেছে যে এটা হচ্ছে 72-এর সংবিধানকে কবর দেওয়া হবে বা কবর রচিত করা হবে, যদি এটা আসলেই করা হয় তাহলে আগামী কাল থেকে দেশের পরিস্থিতি আসলে কিরকম হতে পারে? একটি বিষয় খুবই স্পষ্ট, 71কে বাদ দেওয়া, রিসেট করা, 71কে অস্বীকার করা, এই সমস্ত স্পষ্ট প্রমাণিত হলো বাংলাদেশ বিরোধী শক্তি, বাংলাদেশ রাষ্ট্র বিরোধী শক্তি। এরা দখল করার পর বাংলাদেশ রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে, এবং এরা যদি সংবিধানকে স্থগিত করতে চায় সেই রাইটস তাদের নেই। এবং কালকে আজকে তারা কি ডিক্লারেশন দিবে সেটা এখন এই মুহূর্তে আমরা জানি না। এরকম কথা তারা আগেও বলেছে, কিন্তু তাদের সাথে এই দেশের মানুষ নেই। তারা জামাত বেস যে সংঘবদ্ধ একটি চক্র, এরা মনে করছে যে তারা দেশকে দখল করে আছে, সারা এই দেশের 18 কোটি মানুষ তাদের কথায় উঠবস করতেছে, এটা তারা স্বপ্নের মধ্যে আছে। এই ব্ল্যাকমেইল, এই প্রতারণা বেশিক্ষণ সময় টিকবে না, এবং এটি ফানুষের মতো একটা সময় ফুস হয়ে যাবে, এবং সেই সময়টা অলরেডি মানে সমাগত। এদের একটাই এখন রাস্তা আছে, যেটা যে ইয়াটা করেছে তারা ইমোশনাল ব্ল্যাকমেইল, এর জন্য তারা প্রথমে ক্ষমা চাইতে পারে, এবং ইনুচের উচিত খুব দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করা, অথবা শেখ হাসিনাকে যেই জায়গা থেকে উনি চলে গেছেন ঠিক সেই জায়গা থেকে সেই গণভবন সংস্কার করে ওনাকে এনে তারপরে পার্লামেন্ট ডেকে পার্লামেন্ট কল করিয়ে তারপরে সেই পার্লামেন্টে সংস্কার প্রস্তাব পাশ করিয়ে নির্বাচনের ব্যবস্থা করা, এই কাজগুলো ওনারা করতে পারে। জি, সরকারের একজন উপদেষ্টা 31শে ডিসেম্বরের ডাক দিয়েছিলেন, আবার একটা সময় আপনার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা ব্যক্তিগত উদ্যোগ, অর্থাৎ সমন্বয়কদের ব্যক্তিগত উদ্যোগ, যার সাথে আপনার সরকারের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু আমরা আবার দেখলাম তারা এটাকে আবার রিপিট করে আবার তারা বলছে যে এটা, অর্থাৎ এটা আবার যমুনা থেকে, অর্থাৎ সরকারের পক্ষ থেকেই এটাকে আবার আপনার খসড়া করা হয়েছে, যেটা ঘোষণা করা হবে। তো এইখানে যে আসলে ব্যাপারটা তারা মানে বিভিন্ন এক এক সময় এক এক ধরনের কথা বলছে, এটা কি আসলে একটা বিভ্রাট সৃষ্টি করছে কিনা? এটি হলো গিয়ে তাদের সমন্বয়হীন নাটকের এক একটা অংশ। এটা বলছে ওরা, এটা করছে ওরা, সরকারও ওদের এই নিয়োগকৃত ইনুস সরকার, আবার মানে ওরা ওদের মতো বক্তব্য দিচ্ছে, আবার সেটার বিরুদ্ধে আবার ওখান থেকে ইয়া করলে এরকম বলছে। এখন কথা হলো কি যে সংবিধানকে স্থগিত করে দিবে, রাষ্ট্রের স্থগিত করে দিবে, তারা রাষ্ট্রের নাম আলাদা করে দিবে। এদেশে বিএনপি, আওয়ামী লীগ,
সহ আরো অনেক রাজনৈতিক দল আছে, তারা সবাই গুরুত্বহীন, তারা গুরুত্বপূর্ণ। তারা কি করেছে? তারা জুলাই বিপ্লব করেছে, ৩৬ জুলাই বিপ্লব। কি সেই ৩৬ জুলাই বিপ্লব? সেটা আমরা এতক্ষণ আগে বললাম, সেটা কি বিপ্লব ছিল, কাদের উপরে ভর করে করেছে, সেখানে তারা করেছে কারা? এটা মানে জামাতের একটা ছদ্মবেশী অ্যাক্টিভিটিস। তার পিছনে বিএনপির সমর্থন ছিল। বিএনপির সমর্থন ছাড়া, বিএনপি যদি এদের বিরোধিতা করা শুরু করে, এরা তো পিছনে মানুষ দেখবে না, কাউকেই দেখবে না। জামাত যদি মনে করে তাদের খুব পপুলারিটি আছে, তাহলে তারা এখনো স্বপ্নের মধ্যে বাস করে। কারণ অলরেডি মানুষ খুব ভালোভাবে বুঝে গেছে টোটাল গেম প্ল্যান জামাত শিবিরের সাজানো, এবং এটি বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে। সবকিছু মানুষের ইমোশনের বিরুদ্ধে যাচ্ছে এবং মানুষের অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে। একটি রাষ্ট্রের যে বাস্তবতা ছিল সেখান থেকে সমস্ত প্রতিষ্ঠান থেকে সবকিছু ভ্যানিশ হয়ে যাচ্ছে, এবং কয়েকটা হাতে গোনা অন্তর্বর্তীকালীন কি এই যে সরকারের উপদেষ্টা, এতগুলো মিনিস্ট্রি, এতগুলো প্রশাসনের অবকাঠামো, সমস্ত কিছু, এমনকি নানা জায়গাতে শোনা যাচ্ছে যে ঘুষও এখন, মানে যেই ঘুষ যেখানে হয়তো 5 কোটি টাকার ঘুষ হতো, সেটা এখন 52 কোটি টাকা হয়ে যাচ্ছে। এরকমের ঘুষেরও নাকি দাম বেড়ে গেছে এখন ভয়ঙ্কর ভাবে। তো এই রকমের মানে অবস্থা, টাকা কোথায় যাচ্ছে? এবং সবচেয়ে বড় প্রহেলিকা হচ্ছে যে এখানে বারবার বলা হচ্ছে যে একটুতেই মানে দেখলাম যে বিশ্বপ্রেমিক সেনাবাহিনী আমাদের সাথে আছেন, তো যে সেনাবাহিনী, আবার কেউ বলছে যে আমরা রাষ্ট্র সংস্কার করলে সেনাবাহিনীকে আমাদের মানতে হবে, এ ধরনের বিষয় এদের মধ্যে থেকে শোনা যাচ্ছে। তো সেনাবাহিনী তো বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধানকে যদি বাদ করে দেয়, এই রাষ্ট্রের সমস্ত কিছুকে ইয়ে করে দেয়, সেই তাদের বিপ্লবী রাষ্ট্রে, বিপ্লবী রিপাবলিকেতে এই বাংলাদেশ সেনাবাহিনী তো তখন খারিজ হয়ে যাবে। এক। 2 নম্বর হলো গিয়ে আমরা দেখলাম জুলাইতে যখন এই আন্দোলন হচ্ছে, আগস্টের প্রথম দিকে আন্দোলন হচ্ছে, দেখলাম যে অনেকে গিয়ে এই আন্দোলনকারীর যে ছদ্মবেশী যে সমস্ত আন্দোলনকারীরা ছিল জামাত শিবিরের, তারা অনেকে দেখলাম যে আর্মির কাছে গিয়ে ফুল দিচ্ছে, তাদের পায়ের দিকে হাত দিচ্ছে। বিপ্লব, আর্মির পা ধরে বিপ্লব। বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতা করে কি, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে তারা স্বাধীনতা অর্জন করেছে। তো বাংলাদেশ আর্মির সাথে তো তাদের লড়াই করার কথা ছিল, বাংলাদেশ আর্মির সাথে লড়াই করছে তারা? তাদের রাষ্ট্রের নাম কি হবে? এই রাষ্ট্র তো 71 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া রাষ্ট্র বাংলাদেশ। তাহলে তারা যে দ্বিতীয় স্বাধীনতা করেছে, যুদ্ধ করেছে, এখন বিএনপির ভিতরে যে সমস্ত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা আছেন, বা বিএনপির ভিতরে যে সমস্ত নৈতিকতা সম্পন্ন রাজনীতিতে আছেন, এই সমস্ত বিষয়গুলো শুনে তারা, তাদের ভিতরে আমার কাছে দৃশ্যত মনে হয়েছে তাদের ভিতরে এক ধরনের রাগ কাজ করে, যেটা তারা প্রকাশ করতে পারে না, এবং আমরা কিন্তু এটা বুঝতে পারি। ফলে তাদের মধ্যে থেকে এটার প্রতিবাদ আসতেছে বারবার, এবং এই যে অতিরঞ্জিত করা, বারবার সীমা লঙ্ঘন করতেছে, এই সীমা লঙ্ঘন কখনোই কিন্তু ভালো নয়। এটা আমরা বিগত দিনের সরকারের ক্ষেত্রেও দেখেছি, সীমা লঙ্ঘন কখনোই ভালো ফল বয়ে আনে না। এটা কোনোভাবেই মনে করার দরকার নাই যে বাংলাদেশের মানুষ তাদের এই সমস্ত কীর্তি মেনে নিবে। কিছু গবেষণা, বিভিন্ন কিছু গবেষণা এবং কিছু বিশেষজ্ঞরা বলছে 5ই আগস্টের আগে এবং পরে যে কোনো ভাবেই হোক এই আন্দোলনের সাথে সাধারণ মানুষ বা আমজনতার যে কাছে যে গ্রহণযোগ্যতা ছিল, এখন সেই গ্রহণযোগ্যতাটা আসলে নেই। হ্যাঁ, এটা আসলে আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হচ্ছে? এটা তো আগেই বললাম যে প্রথম দিকে সাধারণ মানুষেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা হয়েছে, এবং সাধারণ মানুষের সব না, সাধারণ মানুষের ভিতরে অধিকাংশই কিন্তু এই ইমোশনাল ব্ল্যাকমেইলে অংশগ্রহণ মানে চুপ ছিল। আর কিন্তু মধ্যবিত্তের একটা শ্রেণীকে তারা ইমোশনালি ব্ল্যাকমেইল করতে পেরেছিল যে আমরা ভালনারেবল পজিশনে আছি, এই হাসিনা সরকার অ্যাগ্রেসিভ, আমাদেরকে মারতেছে, এবং এক একটা ঘটনা ঘটতেছে, এক একটা জায়গাতে ইয়া হচ্ছে, এবং এই ঘটনাগুলোর তাৎক্ষণিকভাবে মানুষের ভিতরে একটা প্রতিক্রিয়া তৈরি করছিল। এবং তারপরে মানুষ 5ই আগস্টের দুপুর থেকে যে দৃশ্য দেখছে, সেই দৃশ্য
যে লোকটাকে দেখলাম যে হাসিনা সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদগার করছে, সেই লোকটাই হাসিনা চলে গেল, এই সমস্ত কিছু ভাঙা হচ্ছে, বঙ্গবন্ধু স্কাল্পচারের উপর প্রচাপ করা হচ্ছে, গণভবন লুট করা হচ্ছে, এখানে ওখানে মানুষকে হত্যা করা হচ্ছে, মুহূর্তের মধ্যে বাড়িঘর লুটপাট হচ্ছে, সেই লোককেই দেখলাম যে পরের দিন বিমর্ষ হয়ে থুতু ফেলতেছে। তো মানুষ ইমোশনাল ব্ল্যাকমেল, এবং পরবর্তীতে দেখা গেল যে প্রকৃত অর্থে এরা আসলে রাজাকার, আমাদেরকে মিসগাইড করা হয়েছে, এরা আসলেই রাজাকার। তখন তারা এবং রাজাকারের বাচ্চা, এবং যে হাসিনা যেটা বলেছিল সেটাই ঠিক ছিল। আমরা দেখলাম যে আমরা বিভ্রান্ত হয়েছি, কিন্তু হাসিনা বিভ্রান্ত ছিল না। দ্যাটস ট্রুথ। অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী বা সাংবিধানিকভাবে আমরা এখনো তাকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলতে পারি, তিনি এই কথাটা আসলে বারবারই বলেছিলেন, যেটা তিনি বারবার যতবারই তিনি প্রেস কনফারেন্স করেছেন বা মিডিয়ার সামনে এসেছেন, তিনি প্রতিবারই এই কথাটা বলার চেষ্টা করেছেন বা বলছেন। সেটা হয়তো আমরা তৎক্ষণাৎ আমরা সেটাকে আসলে ওইভাবে নেইনি, যার পরিপ্রেক্ষিতে কি এখন পুরো জাতিকে আপনার এই আওয়ামী লীগের অনেক সমস্যা আছে, এটা এভাবে বলা যাবে না। হাসিনা শাসনের মধ্যে, শেখ হাসিনার শাসনের মধ্যে অনেক সমস্যা ছিল। তারা মানে প্রথমত হলো গিয়ে বুঝতে হবে যে তারা অনেক একটা বড় কমিটমেন্ট ফেল করেছে। শেখ হাসিনা সরকার 2013 সালে যখন গণজাগরণ আন্দোলন হয়, তখন সাধারণ মানুষের কিন্তু একটা বিরাট অংশগ্রহণ ছিল। কাদের বিরুদ্ধে? সেটা ছিল যে রাজাকারের আস্ফলন, যে তাদের ওই যে ভি চিহ্নর বিরুদ্ধে প্রথম মানুষ গর্জে ওঠে। কিন্তু সেই আওয়ামী লীগ সেই বিষয়টাকে ধারণ করেনি। তারা মৌলবাদীদের সাথে, মাদ্রাসাওয়ালাদের সাথে এবং জঙ্গিপন্থীদেরকে নানাভাবে তারা ছাড় দিয়েছে, ক্ষমতায় থাকার নেগোসিয়েশন করেছে, যেগুলো করার কথা ছিল না। এক। 2 নম্বর হলো গিয়ে তারা যে মানে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে স্বাভাবিক রাখার জন্য যে বাংলাদেশ পন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, তারা রাজনীতি করতে পারবে এবং বাংলাদেশ বিরোধী কোনো কনসেপ্ট নিয়ে রাজনীতি করতে পারবে না, তার রাজনৈতিক অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য যে আইনি পরিকাঠামো তৈরি করা উচিত ছিল, সেই জিনিসটা তারা করেনি। এবং যারা বাংলাদেশ বিরোধী কনসেপ্টের রাজনীতি করেছে বা ওই চেতনার লোক এবং প্রমাণিত, তাদের রাজনীতি করার অধিকারও থাকা উচিত ছিল না এই বাংলাদেশে। এমনকি তাদের সম্পদের অধিকারও থাকা উচিত ছিল না। একটা লিমিটেড পর্যন্ত, খেয়ে পরে বাঁচা পর্যন্ত সম্পদ তারা অর্জন করতে পারবে, এর বাইরে কোনো নাগরিক করতে পারবে না। এই সমস্ত কাজগুলো করা উচিত ছিল, তারা সেটা করেনি। এই ভুলটা কি আসলে বাঙালি জাতির সাথে যদি বড় রকমের কোনো কমিটমেন্ট ফেল করা হয়, তাহলে সেটা শেখ হাসিনা সরকার গত, এবং তারা বুঝতেই পারছিল না, শুধু তারা ভাবছিল যে ক্ষমতা, কিন্তু তারা যে এক্সিট পয়েন্টটা খুঁজে পাচ্ছিল না। এটার কারণ হলো গিয়ে তারা বাংলাদেশের রাজনৈতিকভাবে বাংলাদেশপন্থী একটি বিরোধী দলের হাতে ক্ষমতা দেওয়ার মতো পরিস্থিতিতে তারা নিজেদেরকে রাখেনি, শুধু তারা ক্ষমতায় টিকে থাকাটাকেই প্রধান অবলম্বন মনে করছে। কিন্তু এটি তো বাস্তবতা না, এটি তো হওয়ার উচিত ছিল না। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।